يا نور الهلال أقبل تعال فالشوق طال والقلب سما نحو السماء مترنم আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। শুরু করছি তার নামে যিনি পরম করুণাময় ও দয়ালু। বিসমিহি চ্যানেলের প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। বিশ্বে এখন বেশ কয়েকটি যুদ্ধ চলছে। একটা রাশিয়া ও ইউক্রেনের মধ্যে। আমেরিকা, ইউরোপ সহ বেশ কয়েকটা দেশ এই যুদ্ধ থামানোর চেষ্টা করছে, কিন্তু তা এখনো চলছে, অফিসিয়ালি সেটা এখনো থামেনি। আর গত ৭৭ বছর ধরে চলছে প্যালেস্টাইন ইসরায়েল দ্বন্দ্ব। কিন্তু গত ১.৫ বছর ধরে এর তীব্রতা অনেক গুণ বেড়েছে, এবং তা চলছে গাজার উপরে। গাজা ছোট্ট একটা এনক্লেভ, আপনারা জানেন। তো গত ১.৫ বছর ১.৫ বছরে তাদের উপরে হামলায় তাদের স্কুল, কলেজ, হাসপাতাল, বাড়ি ঘর সব ধ্বংস করে দেওয়া হয়েছে। তারপরেও গাজার মানুষ গাজা ছেড়ে চলে যায়নি, তারা টেন্টে তাঁবুতে থাকা শুরু করেছে। এখন তাদের তাঁবুর উপরেও নির্বিচারে আহ, বোমাবর্ষণ চলছে। বোমাবর্ষণ চলছে। মাঝখানে একটা সিজফায়ার হয়েছিল, যুদ্ধবিরতি হয়েছিল, কিন্তু আবার এটা ভেঙে নির্মমভাবে তাদেরকে হত্যা করা হচ্ছে। কিন্তু মুসলিম বিশ্ব মনে হয় তাদের মোনাফেকি যে মিষ্টতা, মোনাফেকির মিষ্টতা, সেটা খুব সুন্দরভাবে উপভোগ করছে এবং চুপ করে আছে। ছোট্ট কয়েকটা গোষ্ঠী ছাড়া গাজার সাহায্যের জন্য কেউ এগিয়ে আসেনি। গত ৭৮ বছর ধরে জম্মু ও কাশ্মীর নিয়ে পাকিস্তান এবং ইন্ডিয়ার ভিতরে চলছে দ্বন্দ্ব। তারপরে গত ৪-৫ বছরে বড় কোনো আক্রমণের কথা শোনা যায়নি। কিন্তু এই ২-৩ দিন আগে একটা জঙ্গি আক্রমণে ২৬ জন পর্যটক নিহত হয়। প্রথমে প্রচার করা হয় যে তাদেরকে হিন্দু মুসলিম দেখে দেখে নাম জিজ্ঞাসা করে করে হত্যা করা হয়। কিন্তু আমি একটু আগে একটা লিস্ট পেলাম, যেখানে ২৬ জন নিহতের নাম এসেছে, তার ভিতরে মনে হয় ১২-১৩ জনই মুসলমান। আর জঙ্গি তৎপরতার নাম চলে আসলে পাকিস্তানের নাম অটোমেটিক চলে আসে। কিন্তু এইবার একটু ভিন্ন পরিস্থিতি। ইন্ডিয়ান গণমাধ্যম বলা শুরু করেছে বাংলাদেশও নাকি এর ভিতরে জড়িত আছে। তো বাংলাদেশের নাম জড়িত আছে কারণ এখানে নাকি আমাদের কোনো সরকার নেই, একটা অগণতান্ত্রিক সরকার চলছে, তারাই নাকি এই জঙ্গি তৎপরতার পিছনে মদদ দিচ্ছে। আর গুজরাটে নাকি ১,০০০ বাংলাদেশিকে আহ, এই জঙ্গি সংশ্লিষ্টতার জন্য গ্রেফতার করা হয়েছে। ১,০০০ বাংলাদেশি কিসের জন্য গুজরাটে আছে বা তাদেরকে কেন গ্রেফতার করা হলো, আমার মাথায় কিছুই ঢুকছে না। তবে কোরআনের একটা আয়াত এই প্রেক্ষিতে আমার খুব মনে পড়ছে। আল্লাহ তার প্রিয় হাবিবকে লক্ষ্য করে বলছেন, তুমি মানুষের ভিতরে সবচেয়ে ইমানদারদের বিরুদ্ধে যে শত্রুতাই সবচেয়ে তীব্র দেখতে পাবে ইহুদি এবং মূর্তি পূজারীদের। আল্লাহ কখনো কোরআনে ভুল বলেননি, উনি সত্য কথাই বলেন। সেই সত্যটাই আমাদের সামনে পরিষ্কার ভাবে ফুটে উঠেছে। কিন্তু মুসলমানরা, ওই যে বললাম, তাদের মুনাফিকির যে মিশ্রতা, তারা সেই স্বাদ গ্রহণ করছে এবং চুপ করে বসে আছে। যাক, আমাদের হয়তো সবগুলোর উপরে নজর দেওয়া উচিত, কিন্তু আমরা আহ, কথা বলবো শুধুমাত্র গাজার উপরে, মধ্যপ্রাচ্যের যুদ্ধের উপরে। তো এই ব্যাপারে আমাদের সাথে আলোচনা করার জন্য উপস্থিত আছেন আমেরিকার লুজিয়ানা স্টেট ইউনিভার্সিটি অফ আলেকজান্ড্রিয়ার ফিজিক্সের বাঙালি প্রফেসর, প্রফেসর ডক্টর সুলতান পারভেজ। পারভেজ ভাই, আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগত। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম এবং আপনার দর্শকদের সালাম এবং শুভেচ্ছা আমেরিকার লুইজিয়ানা অঙ্গরাজ্য থেকে। জি। তো দর্শকদের কাছে আগে একটা অনুরোধ জানিয়ে রাখি, আপনাদের যদি আলোচনা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলকে, লাইক করবেন, যাতে এই আলোচনা অন্যান্যদের কাছে পৌঁছে যেতে পারে। আর যদি ভালো না লাগে, আমাদের যদি কোনো দিকে কমতি থাকে, তাহলে আপনারা
আমাদেরকে সেগুলো জানিয়ে দিবেন যাতে আমরা তা উন্নতি করার চেষ্টা করি। তো পারস ভাই, আপনি শুরুতেই কি যা হচ্ছে গাজাতে বা মধ্যপ্রাচ্যে একটু ছোটখাটো কি আপডেট দিবেন? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। আপনার আমি আহ, আহ, গতবার যে গাজা সম্পর্কে বলেছিলাম, একটা ভুল, আহ, আমার প্রেডিকশন একটা ভুল প্রমাণিত হলো আর কি। সেটা হলো, আমি বলেছিলাম যে গাজার যুদ্ধ বিরতিটা এটা থাকবে, এটা ভাঙবে না, ইসরায়েল হয়তো ভাঙবে না আর কি। সেটা একটা মস্ত বড় ভুল প্রমাণিত হলো আর কি। তো আমরা এখন যে পরিস্থিতি গাজায় নিয়ে মধ্যপ্রাচ্য নিয়ে চলছে, সেটা সেটা আসলে আহ, একটা থমথমে অবস্থা। আপনার দুপক্ষই ইরানের সাথে সরাসরি আমেরিকা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, ইরানও প্রস্তুতি নিচ্ছে। একদিকে যুদ্ধের প্রস্তুতি এবং আরেকদিকে প্রচণ্ডভাবে আপনার ডিপ্লোমেসি যে চলছে দুই পক্ষেই আর কি। এখন এই দুটো জিনিসই কিন্তু আপনার গোপনে করা হয়, গোপনীয়তা রক্ষা করা হয়। সাংবাদিকদের এই যুদ্ধের প্রস্তুতি সরাসরি দেখার ভাগ্যটা হয় না। আর ওই যে গোপন আলোচনা যেগুলো হয়, সেখানেও তারা সরাসরি উপস্থিত থাকেন না। সুতরাং আমাদেরকে ওই ওরা যে বক্তৃতা বিবৃতি দিচ্ছে এবং যে দৌড়ঝাঁপ দিচ্ছে, সেখান থেকেই কিন্তু আমাদেরকে ওই পুরো জিনিসটাকে আহ, চিত্রায়িত করার চেষ্টা করতে হবে আর কি। সেদিক থেকে চেষ্টা করলে কেন যুদ্ধবিরতিটা ভাঙলো এবং কেন আমি বলেছিলাম যে যুদ্ধবিরতিটা টিকবে, সেটা হলো এই ট্রাম্প নতুন অ্যাডমিনিস্ট্রেশন আসার পরে আহ, ওরা জোর করে বাধ্য করে ইসরায়েলকে যুদ্ধ থামিয়েছিল, এবং আমার মনে হয়েছিল যে যুদ্ধবিরতির যে সুফলটা, সেটা হয়তো তারা দেখবে আর পৃথিবীটা দেখবে, ওরা দেখবে, এবং এটা ইসরায়েলের উপরে তারা জোর করে আরোপ করার চেষ্টা করবে এই যুদ্ধবিরতি। কারণ এই যুদ্ধে আসলে কোনো পক্ষেই আসলে তেমন কোনো লাভ হচ্ছে না, সবারই ক্ষতি হচ্ছে শুধু। এটা হয়তো তারা বুঝবে এবং তারা হয়তো ডিপ্লোমেসির দিকে আলটিমেটলি সেটা শিফট করবে। কিন্তু ব্যাপারটা যেটা হয়েছিল যেটা মনে হয় সেটা হলো নেতানিয়াহু, মানে তার আর কি ঘ্যান ঘ্যানানি বেসিক্যালি আর কি। সে আহ, ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের কাছে এবং তার লোকজনের কাছে এই ব্যাপারে সবচেয়ে বেশি ইসরায়েলপন্থী। এরা তো সবাই ইসরায়েলপন্থী, কেউ তার প্যালেস্টাইনপন্থী না। কিন্তু এদের মধ্যে সবচেয়ে ইসরায়েলপন্থী মনে হচ্ছে এখন মার্কো রুবিও, যে এখন যে পররাষ্ট্রমন্ত্রী আমেরিকার। এখন ইসরায়েল তাদেরকে ঘ্যান ঘ্যান করলো যে তোমরা যে যুদ্ধবিরতিটা দিলা, এটাতে তো আমার কোনো লাভই হলো না। এই যে হামাস যে আবার পুরো উদ্যমে আবার ফিরে আসলো এবং গাজার যে পুনর্নির্মাণ শুরু করে দিল, তারা যেভাবে যেভাবে শুরু হয়েছিল আর কি, না? এটা বোধহয় আহ, হামাসের ঠিক হয় নাই, মানে এত ইয়ে দেখানোটা আর কি। ওদেরকে একটু দেখালে ভালো হতো যে আমরা দুর্বল হয়ে গেছি, এটা বোধহয় ট্যাকটিক্যালি দেখালে একটু ভালো হতো মনে হয়। তো ইসরায়েলের যুক্তি হলো যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের কাছে যে এইভাবে যদি ওদেরকে হামাসকে যদি 1 বছর যুদ্ধবিরতিও দেয়া হয়, তাহলে তো ওরা আবার সে আরো শক্তিশালী হয়ে ফিরে আসবে, এবং এরপরে তো তাকে দমন করা তো প্রশ্নই ওঠে না। ইসরায়েলের অস্তিত্ব নিয়েই ইসরায়েল বিপন্ন হবে। তারপরে হিজবুল্লাহ ফিরে আসবে, হুতি রাষ্ট্র। এটা তো ইসরায়েলের জন্য একটা মারাত্মক একটা আহ, দুরবস্থার মধ্যে আমরা পড়ে পড়ে গেলাম আর কি। তো এটা এতে আর কি তখন ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন কি করবে? ট্রাম্প তার স্বভাব আহ, অনুযায়ী, সে তো একটা ইয়ের সিইও ছিল, সে ওকে, তোমরা যেটা করতে চাও তাহলে সেটা নিয়ে আসো, তোমাদের কি প্রস্তাব। তো তাদের প্রস্তাবটা ছিল যে হ্যাঁ, ওকে, ইসরায়েল এখন যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামাসকে শেষ করবে, বাট ওদিকে ইরানকে তো আহ, মূল সাপের মাথা হলো, ওরা যেটা মনে করে সেটা হলো ইরান, ইরানকে শেষ করে দিতে হবে। এটা এবারে যদি আমেরিকা না পারে ইরানকে পুরোপুরি দমন করতে, তাহলে আর কোনোদিনও সম্ভব হবে না। তাহলে ট্রাম্প কি, ট্রাম্পের
ওকে, ঠিক আছে, তাহলে কি করতে হবে? ট্রাম্প তাহলে তার জেনারেলদের, যুদ্ধের যারা যুদ্ধ করবে তাদেরকে নিশ্চয়ই তাদের সাথে কনসাল্ট করলেন তিনি। তাদের জিজ্ঞাসা করলেন, ওকে, আমরা ইরানকে শেষ করে দিতে চাই, একেবারে ধ্বংস করে দিতে চাই, কি করতে পারবা, কি করা যাবে কিনা? তাহলে ওরা কি জবাব দেবে? এটাও কিন্তু আমরা মনে করতে পারি। ওরা যারা জেনারেল যারা, তারা বলছে যে ওয়েল, ইটস নট ইম্পসিবল, কিন্তু আহ, এটা অত সহজ হবে না। প্রথমত আপনার সোলজার নামানো আউট অফ দ্য কোয়েশ্চেন। আমেরিকান সোলজার ওখানে যদি নামানো হয়, ইরান যেরকম দেশ এবং তার যুদ্ধ পদ্ধতি এবং আধুনিক যে কলা কৌশল, একটা আমেরিকান সোলজারও ওটা জীবন নিয়ে ফিরে আসতে পারবে না। সুতরাং আপনার ওই ইয়ে নামানো, সৈন্য নামানো, পদাতিক সৈন্য নামানো, এটা আউট অফ দ্য কোয়েশ্চেন। এয়ার ক্যাম্পেইন করে তাকে যতটা পারা যায় সেটাকে ধ্বংস করা যাবে। তাহলে ট্রাম্প হয়তো জিজ্ঞাসা করছেন, তাহলে কি করা যায়, মানে তাকে আমরা ওই ইরাকের মতো বা লিবিয়ার মতো ওরকম একটা দুর্বল দেশে বম্বিং করে তার ইনফ্রাস্ট্রাকচার ভেঙে, তার আহ, সামরিক কলা কৌশল সবকিছু ভেঙে দিয়ে সামরিক ইনফ্রাস্ট্রাকচার এবং নিউক্লিয়ার সবকিছু আমরা ধুলায় মিশিয়ে দিতে পারবো কিনা? তাহলে আহ, তার ট্রাম্পের প্রশ্ন তাহলে, এটা কি সম্ভব? ইরানকে আমরা ধুলায় মিশিয়ে দেবো, যেরকম আমরা ইরাকের মতো এরকম একটা দুর্বল দেশে পরিণত করে দেওয়া কি সম্ভব কিনা? তো জেনারেলরা কি বলছে সেটাও কিন্তু আমরা অনুমান করতে পারি। এটা ট্রাম্প নিশ্চয়ই তার জেনারেলদের সাথে এটা নিয়ে কনসাল্ট কথা বলেছেন নিশ্চয়ই। এবং এইটাই হলো আপনার কি হবে, এই পরিস্থিতি দাঁড়াবে, সেটা নির্ভর করতেছে ওদের আহ, জবাবের উপরে বা ওদের ডিসিশনের উপরে। তো এখন ওরা যেটা বলছে সেটা হলো যে এয়ার ক্যাম্পেনও ওই 4 দিনে তো সম্ভব হবে না এটা করা, বা 4 সপ্তাহে সম্ভব হবে না, 4 মাসেও সম্ভব হবে না এটা, আরো হয়তো 4 বছর লেগে যাবে। এবং ইরানও সামর্থ্য রাখে রিটালিয়েশনের জন্য, আমেরিকাতে রিটালিয়েশনের জন্য। তাহলে আমাদের ক্যাজুয়ালিটি নিতে হবে। কত ক্যাজুয়ালিটি নিতে হবে? আমার মনে হয় তারা বলছে যে এরকম যদি বছরের পর বছর চলে, তাহলে অ্যাটলিস্ট 20 to 30,000 ক্যাজুয়ালিটি, আমেরিকান ক্যাজুয়ালিটি নিতে হবে। ওখানে আমাদের যা আছে আশেপাশে, যত ঘাঁটি আছে এগুলো, এবং আমাদের জাহাজ, আহ, নৌবাহিনীর হেডকোয়ার্টার আছে বাহরাইনে, এগুলো সবই ইরানের আহ, আওতায়। এরা আঘাত করতে পারবে। তো 20 থেকে 30 হাজার। তাহলে এই কথাটা যখন নেতানিয়াহুকে বলা হলো, তাহলে নেতানিয়াহু নিশ্চয়ই বলবে, ইট ইজ, আমার মনে হয় সে বলেছে, ইট ইজ স্টিল ওয়ার্থ ইট। 20-30 হাজার সোলজার নিহত হওয়ার পরেও এটা ইরানকে ঠেকানো আমাদের প্রয়োজন। এটা না ঠেকাতে পারলে ইরানিয়ান, ওরা যেরকম কথা বলে না, যেরকম জেলেনস্কি বলছিল যে রাশিয়াকে না ঠেকাতে পারলে ওরা সমুদ্র পাড়ি দিয়ে সে আমেরিকার মধ্যে ঢুকবে, একই কথা সে নেতানিয়াহু বলেছে যে এই যে ইরানিয়ান সৈন্যরা তখন আমেরিকাতে ঢুকবে, তোমাদের বিপদ হবে, এখনই ঠেকাতে হবে। কিন্তু আমেরিকান জেনারেলরা, আমার ধারণা যে তারা কখনোই 30-40 হাজার সৈন্যর জীবন বিপন্ন করে জাস্ট এয়ার ক্যাম্পেইনের জন্য, এবং এতে কি অর্জন হবে সেটাও ঠিক মতো অর্জন হবে কিনা, এটা আমার মনে হয় না কেউ রাজি হয়েছে আর কি। তা এখন তাতে ব্যাপারটা হয়ে দাঁড়ালো কি, আমেরিকার আর কোনো অপশনই থাকলো না। এবং ইভেন যদি আম, এখানকার রাজনীতিবিদরা যদি পেন্টাগনকে অর্ডারও দেয় যে তোমরা, আমরা ইরানের সাথে যুদ্ধ করবো, কিন্তু তারা কিন্তু করবে না। কোনো জেনারেল রাজি হবে না এরকম একটা রিস্ক নিয়ে, আহ, যুদ্ধে পরাজিত হওয়ার রিস্ক নেওয়াটা, তারা আমার মনে হয় না কেউ রাজি হবে আর কি। তাহলে অপশনটা একটাই থাকে এখন, সেটা হলো যে আলোচনার অপশন। কিন্তু আমরা বোধহয় একটু দেখতে পাচ্ছি যে বোথ ইসরায়েল এবং আমেরিকা দুটোই কিন্তু, আমি কি বলবো, এটা গ্যারাকলে কিন্তু পড়ে গেছে। তারা এখন যুদ্ধেও তারা তারা জানে যে তারা জিতবে না। যদি অল আউট একটা ওয়ার হয় ইরানের সাথে, তাহলে তারা জিতবে না। এবং তারা শান্তিতে যদি চলে আসে, আলোচনায় চলে আসে, তাহলে তো ইসরায়েলের অস্তিত্ব বিপন্ন হয়ে যাওয়ার মতো মতো অবস্থা হবে। এবং ইসরায়েল হলো এটার পুরোপুরি বিরোধিতা, যাতে কোনো রকম শান্তি আলোচনা না হয়।
যাতে করে যুদ্ধ অবস্থা থাকে। এটাই হলো নেতানিয়াহুর আহ, মানে ষড়যন্ত্র বা তার ইচ্ছা। কিন্তু আমেরিকা যেগুলো করছে সেগুলো হলো আপনার আম, আপনার ইসরায়েলকে না বলেই কিন্তু সে করছে। এই যে ইরানের সাথে যে প্রথম মিটিংটা আপনার হলো আহ, ওমানে, মিটিং এর যে ডিসিশনটা, এটা কিন্তু আহ, যখন নেতানিয়াহু আমেরিকা ভিজিট করতে আসছিলেন তখন কিন্তু জি প্রকাশ হয়েছে। কিন্তু তখন জি জি জি। নেতানিয়াহু কিন্তু শকড হয়েছে যে এটা সে জানতো না এটা। এখন আমেরিকাও কিন্তু এমনই ভাবেই করতেছে, না জানিয়ে কিন্তু এই আলোচনাগুলো করছে আর কি। এই আলোচনার দুই তিনটা জিনিস আমাকে খুবই ইয়ে করছে। সেটা একটা হলো যে আপনার স্টিভ উইটকফ, সে আহ, রাশিয়া গিয়ে পুতিনের সাথে উনি যে প্রস্তাব দিয়েছে, আমার মনে হয় আর কি যে প্রস্তাবটা ভালো প্রস্তাব, যে তাকে বেসিকলি হয়তো ইউক্রেনের অর্ধেকই তাকে দিয়ে দিতে চাচ্ছিল বা সামথিং। ও যেটুকু রাশিয়া দখল করছে সেটা তো দখল করছেই। এখন যদি বলে যে আমি আমেরিকা তো আমি লিখে দিব এটা, এটা রাশার জন্য কোনো ইয়ে এক্সট্রা কোনো পাওয়া হলো না আর কি। তার জন্য রাশা ইরানের সাথে তার সম্পর্ক চুক্ত করার মানে জন্য সে প্রস্তাবটা দিয়েছিল আর কি, যে তুমি ইরানের সাথে সম্পর্ক নষ্ট করে দাও, মানে কোনো ব্যবসা বাণিজ্য এবং সামরিক সহযোগিতা বন্ধ করে দিবে, বিনিময়ে বেসিকলি আমার মনে হয় ইউক্রেনের অর্ধেকটা হয়তো তাকে দিয়ে দিবে, এরকম একটা প্রস্তাবও দিয়েছিল। কিন্তু অবাক অবাক করার মতো, মানে অবাক ঠিক না, মানে আমি মনে করি পুতিন একটা সঠিক ডিসিশন নিয়েছে যে সে ইরানের বন্ধুত্বকে সে স্যাক্রিফাইস করলো না। এটা কিন্তু একটা আমার বিরাট একটা একটু আপনাকে একটু ইয়ে করি। পুতিন, আমার কেন যেন মনে হয় উনি আমাদের কোটি কোটি মুসলমানের চেয়েও খুব বেশি ইমানদার একজন লোক। সে মানে কেন ইরানের পক্ষে কেন আছে এটা বোঝা খুব কঠিন ব্যাপার আর কি। না মানে না এটা আল্লাহ। না না। জি আচ্ছা বলেন, হ্যাঁ হ্যাঁ জি, না হ্যাঁ, না, বলেন, হ্যাঁ না আমরা আমার হ্যাঁ খুব হ্যাঁ। এই লোকটারে প্রথম প্রথম ভীষণ ঘৃণা করতাম। বাট তার সম্বন্ধে যত জানলাম, জানতেছি আস্তে 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 আস্তে, একটু খুঁজে খুঁজে জানার চেষ্টা করছি, ততই তার প্রতি আমার শ্রদ্ধা বেড়ে যাচ্ছে। উনি আহ, কি কারণে ইউক্রেন আক্রমণ করছে আমরা হয়তো অতটা জানি না, কিন্তু উনি ইরান যেমন সিভিলিয়ান হত্যা করতে চায় না, উনিও কিন্তু এরকম হত্যা করতে চান না। জঙ্গি তৎপরতা ইসরায়েল করতেছে, এই যে জেলেনস্কি মানে ইউক্রেন করছে, কিন্তু রাশিয়া থেকে কিন্তু জঙ্গি তৎপরতা ডাইরেক্ট যুদ্ধ করতেছে। তারপর ইরানের সঙ্গে সম্পর্ক কাট অফ করার জন্য কত চাপ আছে, কিন্তু উনি ইরানের সঙ্গে সম্পর্ক কাট অফ করছেন না। তো যেখানে মুসলমানরা ইরানকে হেল্প করছেন না, প্যালেস্টাইনকে হেল্প করছেন না, সেখানে উনি হেল্প করতেছেন। এটা আমার কাছে ভীষণ একটা আশ্চর্যের ব্যাপার মনে হয়। এবং তাকে আমি এখন আগে যেমন ঘৃণা করতাম, এখন তাকে আমি ভীষণ শ্রদ্ধা করা শুরু করেছি। জি বলেন। আফটার অল ওরা তো খ্রিস্টান, ওদের গ্রুপটা কি নাম ভুলে গেলাম, যাই হোক। ওনারা মানে অর্থোডক্স খ্রিস্টান ওরা। আচ্ছা, অর্থোডক্স জি খ্রিস্টান, জি হ্যাঁ হ্যাঁ। কিন্তু আপনার ইরানের সাথে যারাই ডিল করেছে, এটা কিন্তু আপনি যে বললেন যে ওরা সিভিলিয়ানকে অ্যাটাক করতেছে না, এটা কিন্তু ইরানের কাছ থেকেই তারা পাওয়া। কিন্তু ইরানেই তাদেরকে এটা, এই স্ট্র্যাটেজিটা কিন্তু ইরানের পরামর্শেই তারা চেঞ্জ করেছে কিন্তু। আপনার আচ্ছা। আপনি যদি প্রথমে যদি দেখেন ইউক্রেন যুদ্ধের প্রথমে রাশিয়া কিন্তু ইরানের সাথে কিন্তু সম্পর্ক তাদের অত ভালো ছিল না, তখনও কিন্তু শত্রুতার মতোই সম্পর্ক। কিন্তু আপনি যদি দেখেন রাশিয়া সাথে কিন্তু ভারতের কতদিনের বন্ধুত্ব, ভারতের জন্মের পর থেকে কিন্তু তাদের সাথে বিশেষ সম্পর্ক। জি এবং আপনি জানি না একাত্তরের, আমরা তো একাত্তরের যুদ্ধ দেখেছি, সেখানে তো ভারত এবং রাশিয়া বিরাট একটা মানে বন্ধুর সম্পর্ক ছিল। জি কিন্তু দেখেন রাশিয়ার যুদ্ধে ভারত কিন্তু কোনো সাহায্য রাশিয়াকে কিন্তু করেনি, রাশিয়াকে। জি দেখো চায়না চায়নার পরামর্শ নিয়ে কিন্তু রাশিয়া যুদ্ধ শুরু করেছে ইউক্রেনে। চায়না বলেছিল যে তারা সহযোগিতা করবে, কিন্তু সেরকম ভাবে কিন্তু চায়নাও সহযোগিতা করে নাই। এখন ইরান এগিয়ে এসেছে এবং ইরানের সাথে যারাই এটা আহ, সম্পর্ক করেছে বা যে কোনো ডিল করেছে, তারা সবাই এটাই দেখেছে কিন্তু যে ইরান একটা অন্য রকম, মানে তারা যেটা কথা বলে তারা সেটা কথা রাখে, এবং তারা যেটা বন্ধুত্ব সেটা তাদের প্রকৃত বন্ধুত্ব। আপনার খেয়াল আছে কিনা যে আহ, ইয়ে
আপনার পুতিন একটা কথা বলেছে যে ইরান হলো প্রকৃত বন্ধু, হ্যাঁ, হ্যাঁ। রাশিয়ার প্রকৃত বন্ধু, এই কথাটা কিন্তু সে উল্লেখ করেছে, কিন্তু সে কিন্তু অন্য কাউকে বলে না এতদিনের। জি। কিন্তু রাশিয়া যখন ওখানে হেরে যাচ্ছিল, রাশিয়া, তখন কিন্তু ইরান এগিয়ে এসে তাকে যেভাবে সাহায্য করছে, শুধু অস্ত্র দিয়ে সাহায্য করে নাই, এবং তাদের অস্ত্র যে যুদ্ধের মোড়টা ঘুরিয়ে দিয়েছে, এটা এটা তো সবাই এখন বলে, এটা তো আমার কথা না। কিন্তু তাদের যে ট্যাকটিকটা, যেটা যুদ্ধের যে কৌশলটা, সেটাও কিন্তু এখন ইরানিয়ান কৌশল কিন্তু। আপনি খেয়াল করে যদি ইয়ে করে পর্যবেক্ষণ করে দেখেন, যে আগে কিন্তু তারা, তাদের উদ্দেশ্য ছিল যে কলাম নিয়ে তারা একদম রাজধানীতে অ্যাটাক করবে, রাজধানী নিয়ে নিবে আর কি, জি, জি, তাই জি, না? জি। মানে হ্যাঁ, শুরুতে তাই করেছিল। জি, জি, জি। শুরুতে তাই করেছিল, কিন্তু তারা এখন কিন্তু পুরো দেখেন যে ওরা যে পদ্ধতিতে আপনার ইরান ইসরায়েলের সাথে যুদ্ধে, সিমিলার পদ্ধতিতে যুদ্ধ করতেছে, এবং ওই যে সিভিলিয়ানকে না করার জন্য, এগুলো কিন্তু আমার মনে হয় ইরানের ইনফ্লুয়েন্সেই কিন্তু এটা হয়েছে। এবং আচ্ছা। আপনি এটাও তো দেখে, মানে আপনার ছবি যদি দেখেন যে সে যখন ইরান ভিজিট করে পুতিন, তখন কিন্তু সে ওই আলী খামেনির পাশে তাকে চেয়ার দেওয়ার পরেও সে ওখানে না বসে, সে তার ছাত্রের মতো সে তার পাশে বসে আর কি, না? হ্যাঁ, না, না, সে পুতিনের তা- কর্মকাণ্ডে বোঝা যায় যে উনি আয়াতুল্লাহ খামেনিকে ভীষণ শ্রদ্ধা করেন। এটা এটা ভীষণ বোঝা যায়। শ্রদ্ধা করেন। জি, এবং এই এই শ্রদ্ধার কারণটা হলো যে সহযোগিতা ইরানের কাছ থেকে তারা পেয়েছে, এবং জি, তারা জি, প্রকৃত বন্ধু। তারা জানে যে, তারা এটা এখন শিওর যে, আপনি বলতেছেন আমি মুসলমান কিনা, কিন্তু এটা তারা জানে যে ইরানের সাহায্য ছাড়া সে আহ, বিজয় লাভ করা বা আহ, ওই ওদের সাথে প্রতিযোগিতায় সে পারবে না, ইরানকে তার সাথে রাখতেই হবে। আমি জি, এই প্রসঙ্গে আরো একটা কথা বলে নিচ্ছি আর কি, জি, সেটা হলো কি, দেখেন চায়না আমরা এত বড় শক্তিশালী দেশ হয়ে গেছে, কিন্তু এই তাইওয়ানের মতো একটা ছোট দেশে আক্রমণ করে এখন নিয়ে দেওয়ার মতো সামর্থ্য কিন্তু তার কিন্তু এখনো হয় নাই। তার জি। কিন্তু এখনো সাহস নাই তাইওয়ানকে নেওয়া। এবং আমি এটাও বলতে পারি যে মানে ইরানের সাহায্য ছাড়া, তাদের কলা কৌশলের সাহায্য ছাড়া, আমার মনে হয় না যে ইভেন চায়নাও তাইওয়ানকে জি, জি, নিতে পারবে। জি, অনেক যাই হোক, ধন্যবাদ এটা ভাই। আমরা একটু অন্যদিকে চলে ভাই, হ্যাঁ গেলাম আর ভাই, কি। হ্যাঁ, আমাদের সময় কিন্তু খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে। আচ্ছা। আধা ঘন্টা চলে গেছে, আর 10 মিনিট আছে। তো এখন যে প্রশ্নগুলো করব আপনি সংক্ষেপে দেওয়ার চেষ্টা করবেন, কারণ সময় অতিক্রান্ত হয়ে গেলে আমরা শেষও করতে পারবো না। আলোচনা গত 3 শনিবার, আজকে শনিবার ধরে আহ, মোট 3টা আলোচনা হয়েছে। তা হ্যাঁ, আলোচনার হ্যাঁ। কি কোনো ফলাফল পাবে? মানে আশা করা যায় কোন দিকে যাচ্ছে আলোচনা? আলোচনার আলোচনা ছাড়া তো এখন আর কোনো উপায় নাই এখন। আলোচনা ভেঙে গেলেও আপনার আমেরিকা যে ইরানের বিরুদ্ধে অল আউট একটা যুদ্ধ ঘোষণা করবে, সেটার সামর্থ্য আমেরিকার এখন আর নাই। এটা আমেরিকা বুঝে গেছে আর কি, এবং ইরানও জানে। এবং আলোচনার অগ্রগতি তো অনেকটাই হয়েছে আপনি বলতে পারেন। ইরান তো দাবি বলেছে যে সে তার প্রথমত তার আলোচনা সীমাবদ্ধ রাখবে সে শুধু নিউক্লিয়ার অ্যাফেয়ারে। আর এবং আর সেটাই কিন্তু হচ্ছে, এটার বাইরে কিন্তু যায় নাই। এবং আচ্ছা। সে যে প্রস্তাবগুলো, তাই না, সে জি। অন্য কিন্তু অন্যদিকে তার মিসাইল বা সামরিক অন্য বা ব্যবসা বাণিজ্য অন্যদিকে না যাচ্ছে না। এখন আজকের আলোচনায় কি হয়েছে, এখন আমরা বুঝতে পারবো যে ইরানের যে দাবি যে সে তার আহ, উম, আহ, তার ম্যাটেরিয়াল যে ইউরেনিয়াম এনরিচমেন্ট আপনার 60% থেকে যে 3 দশমিক সাম শতাংশতে সে নিয়ে আসবে, তার বিনিময়ে তার যত বাণিজ্য আহ, যে আহ, যে এগুলো আরোপ করা আছে, যে বিধিবিধানগুলো, সেগুলো উঠিয়ে দিবে আর কি, যাতে অবাধে বাণিজ্য। এটা আমরা দেখি এই ব্যাপারটা কি হয়। এটা হলো প্রথম ধাপ আর কি। এখান থেকে আচ্ছা। বোঝা যাবে যে আলোচনার অগ্রগতি হচ্ছে কিনা। যদি দেখা যায় যে শোনা যায় যে আমেরিকা আহ, ই- ইয়ে উঠিয়ে কিছু বাণিজ্য আম, অবরোধ যেগুলো আছে সেগুলো কিছু উঠিয়ে দিচ্ছে বা এরকম একটা কিছু, তাহলে বুঝতে না, পারবো যে আমি বেশ আমি অগ্রগতি হয়েছে। আমি আমি একটা পেলাম যে তারা তো 60% পর্যন্ত সমৃদ্ধকরণ করেছে। হ্যাঁ, 60%, হ্যাঁ, তো হ্যাঁ। আমেরিকা একটা প্রস্তাব দিয়েছিল, এই তোমরা যতটুকুন সমৃদ্ধকরণ করেছো ওইটা রাশিয়াকে দিয়ে দাও। ওরা বলছে নো, উই আর নট হুম, হুম। গোয়িং টু ডু দ্যাট, আমরা আমাদের জিনিস আমাদের কাছেই থাকবে।
তো যাই হোক, আর তো আমার সেটা পরবর্তী প্রশ্ন। সেটাতেও কিন্তু তারা রাজি, সেটাতেও কিন্তু তারা রাজি, কিন্তু আচ্ছা। 5 বছর, মানে তারা বলছে যে আগে আমাদের এই চুক্তিগুলো, আগের চুক্তিগুলো যদি টিকে থাকে, যদি আমেরিকা যদি চুক্তিগুলো না ভাঙে, তাহলে আমরা এই এই ব্যাপারেও আমরা আলোচনা করব, এবং আমাদের এই ইয়েগুলো রাশিয়ার কাছে আমরা দিতে রাজি আছি, এটাও তো কিন্তু তারা বলেছে কিন্তু। না না, আচ্ছা, আর এটাও একটা ওপেন, কথা। হ্যাঁ। আপনি বলছেন আমেরিকার সাহস করবে না আক্রমণ করার, কিন্তু আমেরিকার মাঝখানে একটা কাজ করে ফেলেছে যেটা যুদ্ধের দিকেই নিয়ে যায়। যেমন তারা হেজবুল্লাহকে নিরস্ত্র করতে বলেছে, এবং বলেছে যদি তাদেরকে নিরস্ত্র না করা হয়, এবং দরকার হলে তারা লেবাননের আর্মির সঙ্গে মিশে যেতে পারে, কিন্তু তাদেরকে নিরস্ত্র করতে হবে। যদি না করে তাহলে লেবাননকে আক্রমণ করে বসবে। হুম, 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 তা হুম, হুম। আমরা যদি স্মরণ করি, 71 সালে পাকিস্তান আর্মিকে আদেশ দেওয়া হয়েছিল ইস্ট বেঙ্গল রেজিমেন্টকে নিরস্ত্রীকরণ করতে। ইস্ট বেঙ্গল রেজিমেন্টকে নিরস্ত্রীকরণ করতে হুম, যে হুম। যে 25শে মার্চে হত্যাকাণ্ড চালিয়েছিল, সেটা থেকে কিন্তু আমাদের স্বাধীনতার সূত্রপাত হয়েছিল। তো লেবাননের হেজবুল্লাহ কিন্তু রাজি হয়নি নিরস্ত্রীকরণে। তারা বলেছে যে হ্যাঁ, না, হ্যাঁ। আমরা হুম, হুম। আমরা আমাদের অস্ত্র সমর্পণ করব না। তাহলে কি হুম। হলো? মানে তাহলে তো আবার সেই যুদ্ধের দিকেই যাবে বলে মনে হচ্ছে। হ্যাঁ, 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 যুদ্ধ মানে কি, আলটিমেটলি একটা চুক্তিতে আসতে হবে আর কি। আচ্ছা। এখন এই শুধু শুধু একটা না আপনার, এই রাশাকে যদি নিরস্ত্রকরণ সেটা না, আপনার আরো তো সিমিলার প্রস্তাব তো হামাসকেও দিয়েছিল, হামাসকেও কিন্তু এর একই ধরনের হুমকি দিয়ে, যে হামাসকে আমেরিকাই দিয়েছিল যে আহ, যুদ্ধ যুদ্ধ অপরাধ, যুদ্ধ বন্দীদের, বন্দীদের ফেরত না দিলে, আর হামাসকেও একেবারে শেষ করে মাটিতে মিশিয়ে দেওয়া হবে। কিন্তু আলটিমেটলি হামাসকে কিন্তু 2 অথবা 20, আই থিঙ্ক দুইটার একটা হবে, $2 বিলিয়ন প্রস্তাব দিয়েছিল কিন্তু তার রিসেন্টলি আপনার, জি। তার হামাসের সব নেতাদেরকে তারা ইউরোপে যেখানে তারা যেতে চায় সেখানে রিহ্যাবিলিটেশন করবে, তারা ওখান থেকে চলে আসার জন্য $2 বিলিয়ন, তাদেরকে $2 বিলিয়ন, হামাস জি। কিন্তু রাজি হয় নাই। মানে তারপরে প্রত্যেক আপনার, প্রত্যেক গাজাবাসীকে 5,000 হ্যাঁ, ডলার হ্যাঁ, করে হ্যাঁ, দিতে চেয়েছে। জি। ডলার করে দিবে শেষ করে। দেখেন এগুলো কিন্তু দুর্বলতার লক্ষণ কিন্তু ওদের, জি। যে প্রস্তাবগুলো দিচ্ছে তার মানে কি ওরা ওরা হেরে যাচ্ছে বা ওদের আর কোনো উপায় নাই। তারপরে আপনার এবং ইরানকে আপনি, যে সৌদি আহ, যে প্রতিরক্ষা মন্ত্রী, যে রাজ পরিবারের সদস্য, সে ইরান ভিজিট করলো রিসেন্টলি, কত 29 বছর পরে একটা সৌদি সেটা হয়তো যে লক্ষ্য করলে দেখবেন, সেখানেও কিন্তু প্রস্তাব ছিল আপনার যে ইরানকে, হুতি এবং হিজবুল্লাহকে সাহায্য বন্ধ করার জন্য। তাহলে সৌদি আরব বেসিকলি এভরিথিং ইরান চায়, যেটা এভরিথিং দিতে সে রাজি আছে, তার বিলিয়ন বিলিয়ন ডলার, তার সাথে বাণিজ্য, ইরান রাজি হয় নাই। এটা হলো মানে, মানে বাট খবর আহ, এসছে কিন্তু তারা রাজি হয়েছে। মানে সৌদি আরবের সঙ্গে চুক্তি করতে না রাজি আমি, হয়েছে। বাট এটা না চুক্তি বিশ্বাসযোগ্য করতে না। রাজি হয়েছে, না চুক্তি করতে রাজি হয়েছে, কিন্তু ওই ওই চুক্তি করতে রাজি হয় নাই যে হুতিদেরকে সাহায্য বন্ধ করা। এবং আচ্ছা। দেখেন আপনি, ওরা কিন্তু হুতিদেরকে 80,000 সৈন্য অলরেডি হুতিদেরকেও হুমকি দিয়েছিল কিন্তু, জি। হুতিদেরও আপনার 80,000 সৈন্য অলরেডি এখনো হয়তো আছে বর্ডারে। তারপরে অলরেডি তারা আর্টিলারি শেলিং শুরু করেছিল সৌদি আরবিয়া। জি। জি। তারপরে তো জি। হঠাৎ করে এই যে চেঞ্জ আর কি, যে সুতরাং আমার মনে হয় না যে এটা করলে, তো ইরান যদি এটা করে তাহলে তো ইরানকে আমরা ত্যায্য পুত্র করে দেব আর কি, চিরদিনের না, জন্য। জি। আচ্ছা, আর যদি, একটা কথা কি, একটা অনেক অন্ধকারের ভিতরে একটা আশার প্রদীপ হচ্ছে ইয়েমেনের হুতিরা। রসুল্লাহ সাল্লাহ হ্যাঁ, আলাইহি হ্যাঁ, আলাইহি সাল্লামের একটা হাদিস আছে যে ইমান, ইমানের কথাতে উনি বলেছেন ইমান জিনিসটা হচ্ছে ইয়েমেনি। মানে প্রত্যেকটার একটা উৎস আচ্ছা, থাকে, যেমন হুম, ইমানের হুম। উৎসটা হচ্ছে ইয়েমেন। তো এখন কিন্তু আমরা সেটা দেখতে পাচ্ছি। দেখেন, প্যালেস্টাইনের মুসলমানরা কিন্তু সুন্নি। একটা সুন্নি দেশ বা সংগঠন তাদেরকে হেল্প করছে না। নট এ সিঙ্গেল ওয়ান, হ্যাঁ। এবং ইরান করছে, বাট করছে না। ওরা এ বলে ও করব, এ করব, কিন্তু ফিজিক্যালি তাদের উপস্থিতি এখন নাই। আগে একসময় ছিল, যখন সিরিয়াতে বশির আল আসাদ ছিলেন। এখন কিন্তু দেখেন হেজবুল্লাহ কম এখন এই মুহূর্তে। হুম, হুম, হুতি কিন্তু তাদের আক্রমণ চালিয়েই যাচ্ছে। মানে হুম, ইসরায়েল হুম, সম্পৃক্ত কোনো জাহাজ আরবীয় সাগর দিয়ে চলতে পারতেছে না,
এবং তারা বড় ছোট ছোট তো মানে 27টা জাহাজ ধ্বংস করেছে আমেরিকার। আর বড় ইউএস শিপ, আব্রাহাম লিঙ্কন তো আগেই অকেজো করে দিয়েছে, এখন নাকি তারা ইউএস শিপ হ্যারি ট্রুমান ধ্বংস করে ফেলেছে। তাদের উপরে নাকি অনেকগুলা মিসাইল এবং ড্রোন আক্রমণ করেছে। তো এইসব ব্যাপারে মানে আর সেন্ট ভিনসেন্ট নাকি এরকম আর একটা বড় জাহাজ, হ্যাঁ, ভিনসেন একটা, মোট হ্যাঁ, 3টা আরেকটা বড় স্ট্রাইক গ্রুপ। জাহাজকে তারা নাকি আক্রমণ করেছে। তো এই নিউজগুলো তো খবরে আসে না, বড় করে কেউ বলে না, ছোট হুম, হুম, করেও হুম। কেউ বলে না, মানে খুব অনেক জায়গা থেকে হালকা ভাবে শোনা যায়। তো এই ব্যাপারে কি আপনি কিছু জানেন নাকি, যে তারা কতটুকুন করতে পেরেছে বুঝি? না, আমেরিকা এটা জানা সম্ভব হবে না, এখনো হচ্ছে না। আমিও জানি না যে অ্যাকচুয়ালি ওরা তো আমেরিকা স্বীকার করে নাই যে তারা বা স্বীকার করছে না, বা আমেরিকার অন্য যারা মিডিয়া সেখান থেকেও কোনো প্রামাণ্য কোনো কোনো কিছু আসছে না যে তারা কিভাবে কতটুকু ড্যামেজ করেছে বা অলরেডি করেছে কিনা। কিন্তু আক্রমণটা হয়েছে ডেফিনেটলি, এতে কোনো সন্দেহ নাই। এবং তারা দাবি করতেছে যে আক্রমণগুলো তারা প্রতিহত করতে পারছে। কিন্তু ইয়েমেনের ব্যাপারটা হলো কি, ইয়েমেনে তো আমেরিকাই মানে আগ্রাসনটা শুরু করলো জি, সরাসরি। জি, ইয়েমেনের তো আর কোনো উপায় ছিল না এটা রিটালিয়েশন, মানে প্রতি উত্তর না দেওয়া ছাড়া। জি, অন্যরা যারা আপনি বললেন যে আহ, ইরান চুপ করে আছে, এখন হিজবুল্লাহ, হ্যাঁ, এখন তো ওরা যুদ্ধের প্রস্তুতি, ওই বড় যুদ্ধের একটা প্রস্তুতি নেওয়ার চেষ্টা, তারা ইরানও সেই প্রস্তুতি নিচ্ছে, হিজবুল্লাহ প্রস্তুতি নিচ্ছে। চুপ করে থাকা মানে এই নয় যে তারা ঘুমাচ্ছে, সেটা তো না। এবং এই যে দেখেন যে এই সিরিয়া থেকে এখন অ্যাটলিস্ট আমেরিকা চলে গেল, এটা একটা অর্জন, কিন্তু এটা ইরানেরও অর্জন এবং হিজবুল্লাহরও অর্জন না আমি না, মনে করি। এইখানে কিন্তু আপনার এবং সঙ্গে আমি দ্বিমত পোষণ করি। এই যে ইরান আমেরিকা চলে গেল সিরিয়া থেকে, কথাটা কিন্তু ও, তারা ফিজিক্যালি চলে যেতে পারে, তাদের কিন্তু ইনফ্লুয়েন্সটা চলে যায়নি। কারণ না, সিরিয়ার না, না। বর্তমান, একটু বলি, সিরিয়ার হুম, বর্তমান যে সরকার, সে গতকালও বলেছে যে হুম, আগে যেমন সিরিয়া থেকে বেশ করে ইসরায়েলের বিরুদ্ধে আক্রমণে সিরিয়াকে বেস হিসেবে ব্যবহার করতে হিজবুল্লাহ বা ইরান দুইটাই, এখন তারা বলেছে সিরিয়া থেকে কোনো দেশের উপরই কোনো ধরনের আক্রমণ বরদাস্ত করা হবে না, আমরা করব না এবং করতে দিব না, ইনক্লুডিং হুম, ইসরায়েল। মানে ইসরায়েলও তাদের কাছ থেকে এখন ভালো থাকবে, তাদের কাছ থেকে কোনো আক্রমণ পাবে না, মানে হুম, তারা হুম, 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 ইসরায়েলকে হুম, হুম। প্রোটেকশন দিতে ওয়াদাবদ্ধ হয়েছে। তার মানে হ্যাঁ, হ্যাঁ, সিরিয়া যে হেজবুল্লাহ মুক্ত হয়ে গেছে তা কিন্তু না। কারণ এটা হতে বশির বশির আসাদ চলে যাওয়াতে আহ, হেজবুল্লাহ আর ইরানের সেই প্ল্যাটফর্মটা নাই সিরিয়াতে। কিন্তু সিরিয়া থেকে আমেরিকান শুনলাম, আমি পড়লাম যে ইরাকে চলে গেছে 600 সৈন্য, ইরাকি বেজে চলে গেছে। কিন্তু আমেরিকান ওইখানে তো তাদের দরকার নেই, তার কারণ তাদের সরকারই তো এখন ইসরায়েলের পক্ষে, তাই না? হ্যাঁ, তো হ্যাঁ, আপনি হ্যাঁ। না, এটাকে এটা কিন্তু হ্যাঁ। বলতে পারেন না যে ওখান থেকে আমেরিকা চলে গেছে, কিন্তু আমেরিকান প্রভাবিত তার কাজ করতেছে। মানে আপনার যে এখন জোলানি গভর্নমেন্ট যেটা, জি, 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 সেটা এখন এখন পুরোপুরি আমেরিকা এবং ইসরায়েলের গভর্নমেন্ট না, মানে জি, জি, খেলাফত অবশ্যই, ওদের, মানে অবশ্যই। ওদের আমরা বলি খেলাফত, ওদের খেলাফত এখন। জি, এখন ওটা ওরা জোলানি গভর্নমেন্ট এখন ওদের স্বার্থে, পুরোপুরি স্বার্থে কাজ করবে। এখন আমেরিকা ওখানে থাকলেও কাজ করবে, না থাকলেও কাজ করবে। কিন্তু সে যে চলে গেল, এই আমেরিকা সবগুলো ঘাঁটি খালি করে কিন্তু চলে গেছে, কিন্তু এটা কিন্তু সাধারণত আমেরিকা করে না। কিন্তু যেটা হলো ব্যাপারটা সেটা হলো যে যে কুর্দিরা ওখানে, যারা আমেরিকার শেল্টারে যে কুর্দিরা ছিল, এখন কুর্দিরা হয়ে গেল কি, তারা একটা বেকায়দায় অবস্থায় পড়ে গেল। তাদের আর কোনো সাহায্য করার মতো আর কেউ থাকলো না ওখানে, তারা কিন্তু এতিম হয়ে গেল কিন্তু ইয়েরা, কুর্দিরা। তো এখন কুর্দিরা কুর্দিরা হলো জোলানিরও শত্রু, টার্কিরও শত্রু। এখন কুর্দিদের উপায়টা কি হবে এখন? এই যে এই সুযোগটা এখন ইরান নেবে। এখন অলরেডি আমি যতদূর দেখলাম আর কি, যে অলরেডি এই কুর্দিদের সহযোগিতায় আপনার ওই তারা সিরিয়াতেও তারা ইয়ে পাঠাচ্ছে, সরি, সিরিয়া থ্রু দিয়ে, সিরিয়া এবং ইরাকে, সরি, টার্কির বর্ডারের ওখান দিয়ে তারা অলরেডি একটা রুট মোটামুটি আহ, আহ, মনে হয় ওরা করে ফেলছে, যেটা ওই কুর্দিদের সহযোগিতায় হিজবুল্লাহর কাছে তারা অস্ত্র পাঠানোর একটা ইয়ে 1 নম্বর করতেছে। 2 নম্বর হলো যে তারা হিজবুল্লাহকে, সরি, কুর্দিদেরকে তারা
ইরানের পক্ষে এখন নিয়ে আসবে। এখন কুর্দিরা এখন বুঝবে যে ইরান কত বড় বন্ধু হতে পারে, বিপদের বন্ধু এখন যে ইরান, এই বোধটা মনে হয় তাদের আসবে। এবং যারা ওই যে আলাউইড গ্রুপ এবং অন্যরা যারা আছে পশ্চিম দিকে সিরিয়ার, তারাও মনে হয় এখন ওই ইরানের সাথে ভালোভাবে সংযুক্ত হবে, যেটা আগে তারা ছিল না। তারা আগে দুই পক্ষে দুই নৌকায় তারা পা দেওয়ার মতো অবস্থায় ছিল। কুর্দিরা তো পুরোপুরি আমেরিকান জি ছিল। জি জি এগুলো এগুলো টার্ন হওয়ার একটা সুযোগ আহ, ইয়েরা নিবে, মানে জি জি ইরান নিবে, ওদের গার্ড যে ওরা নিবে আর কি, আমার মনে হয়। তো জি এই জি সুযোগটা আসলো আর জি কি। এবং জি এটাও ঠিক যে এই যে আমেরিকা যে চলে আসলো, এটার একটা হাওয়া লাগতে পারে আপনার অন্য ইরাকের মধ্যে, যে ওরাও চাবে যে এখান থেকে আমেরিকানরা চলে যাক, এরকম একটা পরিস্থিতি ভাই, ওই হতে পারে। কথা হচ্ছে কি, যে আমি একটা কথা, নতুন একটা ফ্রেজ বলছি, যে মুনাফিক, মুনাফিকির মিষ্টি যে স্বাদ, এটা চমৎকার। এই থেকে মুসলমানরা বের হয়ে আসতে পারে না। আর মুনাফিকি করি করবেন নাই দেখবেন কোনোদিন, খুব বুঝি না। মুনাফিকি করেন দেখে হ্যাঁ, খুব ভালো লাগবে। হ্যাঁ, যারা কিন্তু করতেছে তারা কেন করতেছে? মাহমুদ আব্বাস নিজে ফিলিস্তিনি লোক, হুম, 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 সে হুম, হুম, গাজার হুম। গাজার সোলদারদেরকে হ্যাঁ, কুকুরের হ্যাঁ, বাচ্চা হ্যাঁ, বলতেছে। হ্যাঁ, মানে হ্যাঁ, হ্যাঁ, কি মিষ্টতা পাইলে সে এই কথা বলতে পারে? তো পারভেজ ভাই, সময় শেষ হয়ে গেছে, সময় একদমই নাই। সুন্দর সুন্দর কথা বলার জন্য ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আমি আশা করব আমাদের দর্শকরা আপনার কথা বুঝবেন এবং তারা নিজেরাও ভালো মতো অ্যানালিসিস করা শুরু করবেন। আর ভবিষ্যতে আবার দেখা হবে, আপনার সঙ্গে কথা হবে, আপনি আসবেন আশা করি। তো এই জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আমারও ধন্যবাদ, এবং আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ, এবং আপনার শ্রোতাদেরকেও ধন্যবাদ লুইজিয়ানা থেকে।